উফ, বাবারে বাবা, যা গরম পড়েছে। দিনের পর দিন যেন মনে হচ্ছে সূর্যটা মাথার কাছে নেমে এসেছে। আচ্ছা বৌমা, তুমি বলো তো এখন আমরা কি করব? তুমি তো খুব ভালো ভালো বুদ্ধি দাও। এবার তোমার মাথা থেকে একটা বুদ্ধি বের করো তো। এই গরমে আমরা কিভাবে ঠান্ডাতে থাকবো সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। তা না হলে আমরা এই ঘরের ভেতরে মোটেই থাকতে পারবো না। আমি কি বলবো বলুন তো মা, আপনার ছেলে থাকলে হয়তো একটু বেশি টাকা রোজগার করে নিয়ে আসতো, কিন্তু এখন তো রোজগার করার মতো শুধু আমিই আছি। আর আমি একটা মেয়ে হয়ে কিভাবে বেশি টাকা রোজগার করে নিয়ে আসবো? ওটা তো আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ বৌমা, সবই বুঝতে পারছি, কিন্তু এত গরমে তোমারও তো কষ্ট হয়। রাস্তায় রাস্তায় সারাদিন কাজ খুঁজতে থাকো, কে কখন কোন কাজটা দেবে সেই কাজটাই তো তুমি করে দাও, আর তাতে তো খুব কম টাকা দেয়। আমি বলি কি, তুমি বরং তানিয়াদের বাড়িতে গিয়ে দেখো না, যদি কোনো কাজ পাও। মা, আমি কি কারোর বাড়িতে যাইনি? আমি তো সবার বাড়ি খুঁজে খুঁজে দেখলাম কেউ যদি কাজ দেয়, কিন্তু কেউই তো কাজ দিচ্ছে না। সবার বাড়িতেই কাজের লোক আছে, সবাই তো আর আমাদের মতো গরিব নয়। ওই যে পাশের কাকিমা, ওদের বাড়িতে আমি কাজ খোঁজার নাম করে একটু বসেছিলাম। কত ঠান্ডা ছিল ভেতরটা, যেন মনে হচ্ছে আমি ওখানেই ঘুমিয়ে পড়ি। কেন বৌমা, ওদের বাড়ির ভেতরটা আবার এত ঠান্ডা হতে গেল কেন? কই, আমাদের বাড়ির ভেতরটা তো ওরকম ঠান্ডা নয়। মা, ওদের বাড়িতে তো এসি লাগানো আছে। আমাদের বাড়িতে যদি এসি থাকতো তাহলে আমাদের বাড়িটাও অত ঠান্ডা হতো। আর ওদের বাড়ির জল খেলাম, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল, কিন্তু আমাদের বাড়ির জল খেলে উফ, যেন শরীর আরো গরম হয়ে যায়। এভাবেই সেদিন সৌমিত্র দেবী এবং তার বৌমা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সৌমিত্র দেবী তার বৌমা নন্দিনীকে নিয়ে পলাশপুর গ্রামে বাস করে। সৌমিত্র দেবীর ছেলে বেশ কয়েক সপ্তাহ আগে এক দুর্ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টে মারা যায়। সৌমিত্র দেবীর ছেলে দিনমজুরের কাজ করত, সেই টাকা দিয়ে সংসার ম্যানেজ করত। কিন্তু এখন সৌমিত্র দেবীর আর কোনো ছেলে নেই, এখন শুধু বৌমাকে নিয়েই থাকতে হয়। তাই সমস্ত দায়িত্ব একমাত্র বৌমা নন্দিনীর উপর এসেই পড়ে। তাই নন্দিনী এখন এখানে ওখানে কাজ খুঁজে বেড়ায়। যে যা কাজ দেয় নন্দিনী সেটাই করে দেয়, আর তার বদলে নন্দিনীকে তারা কিছু টাকা দেয়। এভাবেই নন্দিনী টাকা জোগাড় করে বাড়িতে নিয়ে আসে। তাদের বাড়িতে এসি ফ্রিজ বলতে কিছুই নেই, শুধুমাত্র নামে একটা পাখা। পাখার ডানাগুলো আস্তে আস্তে ঘোরে, আর সেই জন্য তাদের ঘরও সেরকম ভাবে ঠান্ডা হয় না। একদিন, বৌমা তুমি তো এখন কাজে যাবে, আর এখন আমাকে বাড়িতে একাই থাকতে হবে। জানো তো বৌমা, আমার না খুব কষ্ট হচ্ছে এই গরমে, আমি আর থাকতে পারছি না। আবার রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে সত্যি যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আপনি সব কি বলছেন? দেখুন, আমি যদি কাজে না বেরোই তাহলে এই বাড়িতে টাকা কিভাবে আসবে? আমি যদি বাড়ির সব কাজ করে কাজে যাই তাহলে কিন্তু একটাও কোনো কাজ পাবো না আমি, আর এদিকে কোনো টাকাও আসবে না। বাড়িতে যে পাখাটা চলছে সেই পাখাটাও আর চলবে না। না না, আমাদের এই একটা পাখাতেই তো আমরা একটু শান্তি করে ঘুমাতে পারি। ইলেকট্রিক লাইন যদি কেটে দিয়ে চলে যায় তাহলে তো পাখার হাওয়া খেতেই পারবো না আমরা, তখন আমরা গরমে পচে মরে যাব। কিন্তু মা, আমরা কি এখন ভালো আছি? এই পাখা চলা আর না চলা সমান, একটুও গায়ে হাওয়া লাগে না। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে মা, আমি এখন কাজে বেরোলাম। আপনি যদি রান্না করতে না পারেন তাহলে রেখে দেবেন, আমি এসে রান্না করে নেব। এই বলে নন্দিনী কাজে বেরিয়ে যায়। আর গরমের মধ্যে কাজ করতে গিয়ে সৌমিত্র দেবীর শরীর অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তবুও সে রান্না বান্না করার চেষ্টা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুটা সময় কাটে। কিছু সময় পর নন্দিনী বাড়িতে ফিরে আসে। নিজের বৌমাকে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসতে দেখে সৌমিত্র দেবী বলে, কি ব্যাপার বৌমা, আজকে হঠাৎ এত তাড়াতাড়ি চলে এলে যে? তাহলে কি আজকে কোনো কাজ পাওনি তুমি? এই প্রচন্ড গরমের মধ্যে মানুষ বাড়ি থেকে বেরোতেই পারছে না মা। সবাই দোকানপত্র সকালবেলার দিকে বন্ধ করে দিচ্ছে, সেই সন্ধ্যাবেলা আবার সবাই যে যার কাজে যাচ্ছে। তাই এখন আমি ভাবছি আমি কি কাজ করব। আচ্ছা, ওসব কথা পরে ভাবা হবে, তুমি এখন ভেতরে এসো। এত গরমের মধ্যে তুমি তো পুরো ঘেমে গেছো, নাও একটু জল খাও। এই বলে সৌমিত্র দেবী তার বৌমা নন্দিনীকে এক গ্লাস জল দেয়। বাবারে বাবা, জলটা তো গরম কেন মা? আপনি কি ফুটিয়ে রেখেছিলেন নাকি? উফ, যেন মনে হলো আমার গলাটা পুড়ে গেল। কি করব বলো, বাড়িতে তো আগুন জ্বালাতেই হচ্ছে না। যা রাখছি সবকিছু এমনিতেই গরম হয়ে যাচ্ছে, আমি নিজেই গরম হয়ে যাচ্ছি, আর বাকি সব তো দূরের কথা। বৌমা, খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে একটা এসি আর ফ্রিজ নিয়ে আসতে হবে, না হলে আমরা এরকম ভাবে কতদিন গরম সহ্য করব? সে তো আমি খুব ভালো করেই জানি, যত তাড়াতাড়ি এসি আর ফ্রিজ বাড়িতে নিয়ে আসতে পারবো ততই ভালো। এসি ফ্রিজ কেনার জন্য তো
কিন্তু এসি আর ফ্রিজ কেনার জন্য তো টাকা চাই। আমাদের কাছে এখন অত টাকা কোথায়? দেখুন না, এখন তো ঠিকভাবে আমার কাজ হচ্ছে না, আর 3 মাসের ইলেকট্রিক বিল ডিউ পড়ে আছে। এখন কি যে হবে কে জানি। ওসব কথা এখন বাদ দাও। পরের মাসে তুমি যদি ভালো টাকা রোজগার করতে পারো, তাহলে আমি আর তুমি দুজনে গিয়ে এসি আর ফ্রিজ কিনে নিয়ে আসবো। হ্যাঁ, সে তো কিনে আনবই, কিন্তু যদি কাজ না হয়, এসি ফ্রিজ কেন, এই পাখাটা যে আমাদের মাথার উপর ঘুরছে সেটাও বন্ধ হয়ে যাবে। এই বলে নন্দিনী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কাটে। 1 মাস পর তাদের বাড়ির দরজায় টকটক করে আওয়াজ শুনতে পাওয়া যায়। হ্যাঁ বলুন, আপনি কে? কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমার নাম হলো সুভাষ, আমি সরকারি বিদ্যুৎ দপ্তর থেকে এসেছি। আর আপনাদের কাছে আসার কারণ হলো আপনারা 4 মাস হয়ে গেল ইলেকট্রিক বিল জমা দেননি, তাই আপনাদের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হবে। নেক্সট 3 দিনের মধ্যে আপনারা বিল পেমেন্ট করতে না পারলে আমাদের অফিস থেকে একটা লোক এসে আপনাদের কারেন্ট কেটে দিয়ে যাবে, বুঝেছেন? নন্দিনীর এসব কোনো কথা না শুনেই ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকেরা নোটিশ দিয়ে সেখান থেকে চলে যায়। আর সেই নোটিশ দেখে নন্দিনীর চোখ মাথায় ওঠে। 4 মাসের বিল 2000 টাকা। এটা দেখে নন্দিনী একেবারে আকাশ থেকে পড়ে। বৌমা, কত টাকা বিল এসেছে? হে ঈশ্বর, এত গরম, তার উপরে কোনো কাজ নেই তোমার, আবার 4 মাসের বিল এসে ঘাড়ের উপর চাপলো। 2000 টাকা বিল এসেছে। আমাদের বাড়িতে শুধু একটাই মাত্র পাখা চলে, আর আমরা সেটারও বিল দিতে পারছি না। একবার তাহলে ভেবে দেখুন, আমরা কিভাবে ফ্রিজ আর এসি কিনবো? বিল দেওয়ার মতো আমাদের কাছে তো টাকাই থাকবে না, আর আমরা এসি ফ্রিজ কেনার স্বপ্ন দেখছি। এই বলে নন্দিনী নিজের ঘরে চলে যায়। অন্যদিকে সৌমিত্রা দেবী খুবই চিন্তার মধ্যে পড়ে, তবে তাদের কিছু করার থাকে না। এভাবে আরো কিছুদিন কাটে। দিনের পর দিন গরমের তাপ যেন বাড়তেই থাকে। বাড়িতে জল রাখলে সেটা কোনোভাবেই খাওয়া যেত না, কারণ সেই জল প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাওয়ায় কোনো মতেই সেটা খাওয়ার যোগ্য হয়ে ওঠে না। তাই একদিন সৌমিত্রা দেবী তার বৌমাকে বলে, বৌমা, এক কাজ করো, তুমি বরং নদীর ধার থেকে আমাদের জন্য একটু জল নিয়ে এসো। আজকে আমি নদীর জলে স্নান করব। অনেকদিন হয়ে গেল নদীর ধারে যাওয়া হয়নি, তাই আমি ভাবছি আজকে আর নদীতে যাব না। তুমি বরং আমার জন্য জলটা নিয়ে এসে দাও। ঠিক আছে মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য জল এনে দিচ্ছি। কিন্তু জল আনতে না আনতেও তো গরম হয়ে যাবে। এই বলে নন্দিনী একটা পাত্র হাতে নিয়ে জল আনার জন্য বেরিয়ে পড়ে। নদীর ধারে চারিদিকে অনেক ঘাস এবং গাছপালা ছিল, আর সেখানে যেতেই নন্দিনীর অনেক ঠান্ডা অনুভব হয়। বাহ, এখানে তো কত সুন্দর ঠান্ডা। আমাদের ঘরটা যদি এরকম ঠান্ডা হতো তাহলে কত ভালো হতো। এখানে চারিদিকে গাছপালা, নদী আছে বলে জায়গাটা কত সুন্দর, যেন মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। আমাদের বাড়িতে তো রাত্রিবেলা ঘুমিয়ে আসে না। এই বলে নন্দিনী সেখান থেকে জল নিয়ে নদীর পাড়ে গাছতলাতে কিছুক্ষণ বসে পড়ে। কিছুক্ষণ পর নন্দিনী তার শাশুড়ি মায়ের জন্য জল নিয়ে চলে যায়। এভাবেই কিছুদিন কাটে। নন্দিনী প্রত্যেক দিনই তার শাশুড়ি মাকে নদী থেকে জল এনে দেয়, আর সেই জলও খুবই ঠান্ডা থাকে। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন নন্দিনী তার শাশুড়ি মাকে বলে, মা, আমার একটা কথা শুনবেন? কি হয়েছে বলো? নিশ্চয়ই শুনবো। আমি নদীর ধারে জল আনতে যাই তো, ওখানে অনেক ঠান্ডা। আপনি বুঝতেই পারবেন না যে এখন গরমকাল। আপনার কোনো রকমের গরম লাগবে না। আমার সঙ্গে একবার চলুন, আপনি বুঝতে পারবেন। তুমি যখন এত করে বলছো, তাহলে চলো দেখি কেমন ঠান্ডা জায়গা। এই বলে নন্দিনী তার শাশুড়ি মা সুমিত্রা দেবীকে সেই নদীর পাড়ে নিয়ে যায়। সত্যি বৌমা, তুমি ঠিকই বলেছো, এখানে তো অনেক ঠান্ডা। আসলে কি জানো তো, এখানে এত গাছপালা, নদী আর এই যে এত বড় বড় ঘাস আছে না, সেই জন্যই এখানে এত ঠান্ডা। খুব ভালো লাগছে। হ্যাঁ মা, আমি যখন এসেছিলাম তখন আমি তো বুঝতেই পারছিলাম না, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে এই গাছপালা আর ঘাসগুলো থাকার জন্য এই জায়গাটা এত ঠান্ডা। আমার তো এখান থেকে যেতে ইচ্ছাই করে না। জানেন মা, আমি ভাবছি রাত্রিবেলা এখানেই ঘুমাতে আসবো। তুমি কি পাগল হয়ে গেলে? এখানে রাত্রিবেলা থাকা ঠিক হবে না। এটা তো জঙ্গলের মতো, যদি কিছু পশু পাখি জীবজন্তু বেরিয়ে আসে তখন কি হবে? চলো, বাড়ি চলো। এই বলে তারা শাশুড়ি বৌমা দুজনে বাড়িতে ফিরে যায়। সুমিত্রা দেবী বাড়িতে গিয়েও সেই ঘাসের কথা মনে করতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন নন্দিনী যখন আবার জল আনতে যায়, তখন সে 1 বোতল জল ভরে বড় বড় ঘাসের মাঝখানে রেখে দেয়। আর তখন সেখানকার আবহাওয়া ঠান্ডা হওয়ায় নন্দিনীর চোখটা যেন বন্ধ হয়ে আসে, আর নন্দিনী গাছের নিচে শান্তি করে একটু ঘুমিয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর নন্দিনীর ঘুম ভাঙে, আর তখন সে ঘুম থেকে উঠে একটু জল খায়। বাহ, এই জলটা এত সুন্দর ঠান্ডা কি করে, যেন মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করেছি। খুব ভালো লাগছে জলটা খেতে। এখানে কত সুন্দর ঘুম হলো। বাড়িতেও এত সুন্দর ঘুম কখনো হয় না। আমি তো ভাবছি এবার থেকে আমি এখানেই ঘুমাবো।
এই বলে নন্দিনী বাড়ি চলে যায়। নন্দিনী বাড়িতে গিয়ে ওই ভিজে ঠান্ডা ঘাসগুলোর কথা ভাবতে থাকে। সেদিন রাত্রিবেলাও নন্দিনী শুয়ে শুয়ে ঘাসের কথা মনে করতে থাকে। বাড়ির ভেতরটা প্রচন্ড গরম, এই গরমের জন্য ঘুম আসছে না। আর মায়েরও তো বয়স হয়েছে, মায়ের এখন ঘুম না হলে শরীর খারাপ করবে। আমারও তো ওনার জন্য কিছু করা উচিত, কিন্তু আমি কি করবো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি যখনই ওই ঘাসের কাছে যাই তখনই খুব ঠান্ডা অনুভব হয়। মনে হচ্ছে ওই ঘাসগুলোর জন্যই ওই জায়গাটা অত ঠান্ডা। আমি যদি এই ঘাসগুলোকে কেটে নিয়ে এসে বাড়ির মধ্যে লাগিয়ে দিই তাহলে আমাদের বাড়িটাও কি ঠান্ডা হবে? আর আমি যদি ঘাসের একটা ফ্রিজ তৈরি করি তাহলে তো সত্যি আমাকে আর বাইরে কারোর কাছ থেকে জল চেয়ে খেতেই হবে না। নন্দিনী এসব কথা চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নন্দিনী অত গরমে রৌদ্রের মধ্যে নদীর ধার থেকে ঘাস কেটে বাড়িতে নিয়ে আসে। একেবারে বেশি পরিমাণে ঘাস আনতে না পারার জন্য নন্দিনী দ্বিতীয়বার আবার ঘাস আনতে চলে যায়। আর নন্দিনীকে কষ্ট পেতে দেখে তার শাশুড়ি মাও তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এই নাও বৌমা, আমি তোমার জন্য জল এনেছি, এই জলটা খেয়ে নাও, আর চলো আমিও তোমার সঙ্গে যাব। এই বলে সৌমিত্রা দেবী এবং তার বৌমা দুজনে মিলে ঘাস কাটতে চলে যায়। তারা দুজনে মিলে ঘাস কেটে নিয়ে আসে, আর সেই ঘাস দিয়ে তারা ঘাসের ফ্রিজ এবং এসি তৈরি করে। জানালার কাছে নন্দিনী ঘাস লাগিয়ে দেয় যাতে বাইরের বাতাস ঠান্ডা হয়ে ভেতরে আসতে পারে। আর এভাবেই তারা শাশুড়ি বৌমা ঘাসের এসি এবং ফ্রিজ বানিয়ে ফেলে।